আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি নাসিমা হাফিজ রোজ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেন তারেক রহমান। কারাগার থেকে পালানো ৭৯ জঙ্গি এখনো পালাতক, তাদের ৯ জন সাজাপ্রাপ্ত। ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, আদালতে যা বললেন মানিক। যারা আছেন বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপের দলে, মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন মারা গেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এজন্যই অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রতিক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র বা সংস্কার কোনোটি টেকসই ও কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। নির্বাচনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী চক্র নানা সুযোগ গ্রহণ করতে পারে। এর কিছু আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। কারাগার থেকে পালানো ৭৯ জঙ্গি এখনো পলাতক, তাদের ৯ জন সাজাপ্রাপ্ত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জায়গায় কারাগারে হামলা ও কারাবন্দীদের বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো পলাতক, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ৯৮ জন। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ৭৯ জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন ৯ জন। মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত কারা অধিদপ্তরের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, অস্থিরতার ওই সময় ৮টি কারাগার থেকে অস্ত্র লুট হয়েছিল ৯৪টি। এর মধ্যে ৬৫টি উদ্ধার করা হয়েছে। বন্দি পালানোর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ৫টি মামলা করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬২২ মামলায় ১৫,০০০ ব্যক্তি গ্রেপ্তার হন। তারা শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পান। বর্তমান সরকার ওই ৬২২ মামলার প্রত্যাহার করেছেন। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর
আলোচিত ৪৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছেন। কারা অধিদপ্তর ও কারাগারগুলোতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংস্কার শুরু হয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারীদের এখন পদায়ন করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা ঘুরে ফিরে একই কর্মস্থলে ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, আদালতে যা বললেন মানি। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবী আদালত এই ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আদালতের শুনানি চলাকালে তিনি বলেন, আমি নিরপরাধ, এসব মামলা মিথ্যা, বানোয়াট। এদিন সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এর আগে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন সকালে তাকে কানাইঘাট থানা পুলিশ ৫৪ ধারায় মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন, তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়। যারা আছেন বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপের দলে, চিরাচরিত সংবাদ সম্মেলন করে নয়, একটু অন্যরকমভাবে ২০২৪ নারী টি-20 বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে BCB। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানিয়েছেন কারা আছেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে। BCBর উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সূচনা বক্তব্যের পর 10টি দেশের 10 প্রবাসী বাংলাদেশি 15 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেনও। নিগারদের শুভকামনা জানিয়েছেন নাজমুল। দলে চমক বলতে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজনিহারের উপস্থিতি। 26 বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার অবশ্য শ্রীলঙ্কার সফরে বাংলাদেশ এ দলে ছিলেন। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে। 20 বছর বয়সী দিশা 2023 নারী টি-20 বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন, তবে এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা অধিনায়ক, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, শোভানা মুস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজনেহার, সাথী রানী, দিশা বিশ্বাস। মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন মারা গেছেন। টিটো তার বাকি 4 ভাই জ্যাকি, জার্মেইন, মার্লন এবং মাইকেল জ্যাকসনের সঙ্গে অসংখ্য শোতে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যান্ডের একটি পারফরম্যান্সের জন্য তিনি মিউনিখে ছিলেন। জ্যাকসনের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু স্টিভ ম্যানিং এন্টারটেইনমেন্ট টুনাইটকে জানান জ্যাকসন সোমবার মারা গেছেন। জ্যাকসনের 3 ছেলে তাজ, টেরিল এবং টিজে। জ্যাকসনের একটি ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করা হয়েছে। পোস্টে তারা লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের প্রিয় বাবা রক অ্যান্ড রোল হল অফ ফেমার টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন অবিশ্বাস্য ব্যক্তিত্ব ছিলেন যিনি সবার মঙ্গলের কথা ভাবতেন। তারা বলেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি জ্যাকসন 5-এর টিটো জ্যাকসন হিসাবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন কোচ টিটো নামে, কেউ বা আবার তাকে পপ্পাটি নামে চেনেন।
তবে তিনি চিরকাল আমাদের কাছে টিটো টাইম হয়ে থাকবেন। তারা আরও বলেন, দয়া করে মনে রাখবেন যে আমাদের বাবা সবসময় যা প্রচার করতেন, একে অপরকে ভালোবাসুন। আমরা আপনাকে ভালোবাসি পপস। জ্যাকসন 5 ব্যান্ডের হিট গানগুলোর মধ্যে রয়েছে ABC, দ্য লাভ উই সেভ, আই ওয়ান্ট ইউ ব্যাক প্রভৃতি। 1964 সালে ব্যান্ডটি গঠিত হয়। টিটো ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল। 1980 সালে জ্যাকসন ভাইবোনদের হলিউড ওয়াক অফ ফেমে একটি তারকা দিয়ে সম্মানিত করা হয় এবং 1997 সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। 1953 সালে 15 অক্টোবর জন্মগ্রহণ করা টোরিয়ানো আদারিল টিটো জ্যাকসন ছিলেন বাবা মায়ের 9 সন্তানের মধ্যে তৃতীয়। 2009 সালের জুনে 50 বছর বয়সে মারা যাওয়া মাইকেল ছাড়া তার বাকি ভাই বোনেরা এখনও বেঁচে আছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।